শুরুতে জানতে চাই কেমন আছেন, কারণ তপ্ত রাজনৈতিক আলোচনার আগে একটু হালকা মেজাজের একটু খুশ গল্প করে নিতে চাই। কেমন আছেন? অনেক ধন্যবাদ রূপা। আমি 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 ভালো আছি। আমি অনেক কৃতজ্ঞ, অনার্ড যে আপনার প্রোগ্রামে এসেছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। এবং আজকে মূলত বাংলাদেশের রাজনীতি এবং সেই সাথে অবশ্যই বৈঠকটি নিয়ে তো আলোচনা করবই, কারণ আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে নিউ ইয়র্কে আজকে আইসের অভিযানে কতজন অভিবাসী আটক হলো, কিংবা ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ কি এসেছে, ইসরায়েল ইরান যুদ্ধ কি হচ্ছে, সেটির চেয়েও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লন্ডন বৈঠক, যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন। তো শুরুতেই আমি একটু জানতে চাই আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এই যে বৈঠকটি হয়ে গেল, সেই বৈঠকটির বিশ্লেষণ। আমি আমার কাছে এই পুরো বৈঠকটা একটু উইয়ার্ড হচ্ছে কয়েকটা টেকনিক্যাল জিনিসগুলো, যেগুলো আমরা আইনের ভাষাতে খুবই ব্যবহার করি। সেটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড কিছু ব্যাপার বা নজিরবিহীন। যেমন যিনি দেখা করলেন, ইউনুস, যাকে আমি এই টোকাই সরকারের প্রধান বলে অভিহিত করি, এবং একটি জঙ্গি এবং একটি কমপ্লিটলি একটা ইলিগাল গভর্নমেন্ট যারা এই বাংলাদেশকে দখল করে বসে আছে। কেন দখল করে বসে আছে সেটা ছোট্ট ব্যাখ্যা আপনি নিশ্চয়ই জানবেন, যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নেই। বলা হয়ে থাকে যে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদের বলে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি বলে যে ব্যাপারটা আছে, সেই অনুযায়ী বা সেই ধরনের ঘটনা হলে একটা অপিনিয়নের মাধ্যমে হতে পারে আপৎকালীন সময় সরকার গঠন। আমি যদি সেটিকেও অন বোর্ডে নেই, তাহলে আমরা এটাও জানি যে এই যে অ্যাপিলেট ডিভিশন মতামত দিয়েছে, আমরা সাম্প্রতিক সময় জানতে পারলাম সেনাবাহিনীর একটি প্রকাশিত লিস্ট থেকে যে তৎকালীন অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, এবং আমাদের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একটা রেফারেন্স চাইতে পারেন, যেখানে রাষ্ট্রপতি কোনো রেফারেন্সই চাননি। তারপর এটি ছাড়াও আরো যেটা হচ্ছে যে একটি ফুল শুনানি, একদম ফুল হিয়ারিং হবে, সেটাও হয়নি। এবং আইন মন্ত্রণালয় থেকে যে চিঠিটি ইস্যু করা হয়েছে সেটি স্বাক্ষরবিহীন, এবং সেখানে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সে প্রেক্ষিতে তারা রেফারেন্স চাইছে। সবকিছুই ত্রুটিপূর্ণ। অর্থাৎ আইন মন্ত্রণালয় কোনো রেফারেন্স চাইতে পারে না, চাইতে পারে রাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়। এইভাবে আইনি যে মিসহ্যাপগুলো আমরা লক্ষ্য করেছি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, এবং এটি একটি সেই ক্ষেত্রে ইলিগাল গভর্নমেন্ট। বাংলাদেশের সংবিধানের 57 ধারা অনুযায়ী পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত যদি পদত্যাগ করেও থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমি তর্কের খাতিরে ধরে নেই, তাহলে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তিনি হস্তান্তর করার আগ পর্যন্ত। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো সারসংক্ষেপ দাঁড়ায় যে ইউনুস একটি অবৈধ এবং দখলদার টোকাই সরকার। এবং দ্বিতীয়ত যে নজিরবিহীন ঘটনা, তারপর দুটোকে আপনি মার্চ করতে পারেন, সেটা তারেক রহমানের বিরুদ্ধে নানাবিধ গুরুতর অভিযোগ ছিল। তিনি সেগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী সময় অ্যাপিলেট ডিভিশনে জানা গেল যে তাকে সেই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এই যে অব্যাহতি দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অ্যাপিল করেছে, অ্যাপিলের অনুমতি চেয়েছে। সাম্প্রতিক সময় আমরা জানতে পেরেছি সেই অ্যাপিলের অনুমতিটা আপনার একসেপ্ট করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এখন অ্যাপিল করবে। অর্থাৎ তারেক রহমানকে যে অ্যাপিলেট ডিভিশন অব্যাহতি দিয়েছে এটা রাষ্ট্র মানে না, রাষ্ট্র এটা নিয়ে ফার্দার আগাতে চায়। তার মানে তারেক রহমান এখনো একজন দোষী সাব্যস্ত একজন ব্যক্তি, এবং এই মামলা চলমান। তো এরকম একজন অপরাধীর সাথে রাষ্ট্রকে যিনি রিপ্রেজেন্ট বলে দাবি করছেন তিনি দেখা করাটা নজিরবিহীন। সাধারণত আমরা এই জিনিসগুলো সিরিয়াসলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায়। গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল যেখানে মামলা লড়ছে, সেখানে গভর্নমেন্টের হেড এসে দেখা করছে একজন আসামির সাথে। সো আইনিভাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতে ব্যাড প্রেসিডেন্ট বা কালো নজির যেটাকে আমরা বলি, সেটা হয়ে থাকবে। তো প্রথমত আমি আপনার প্রশ্নের খাতিরে আমি যেটা বললাম যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট, এটা খুবই উইয়ার্ড আমার জন্য। সেকেন্ড যে ব্যাপারটা আপনি বোধ করে জানতে চাচ্ছেন, মানে যেটার জন্য মানুষ প্রশ্ন করছে যে কি হতে পারে বা যে আলোচনাগুলো হয়েছে, সেখানে যে আলোচনাগুলো হয়েছে সেটা আমি আপনাকে একটু বলি। আলোচনাগুলোর মধ্যে হয়েছে যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে বলে এক ধরনের আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেইখানে সর্বসম্মতিক্রমে একটা আলোচনা প্রবলভাবে হয়েছে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কেউই বাঁচতে পারবে না, এবং এতে করে সব পক্ষই খুব বিপদে পড়ে যাবে। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার যে জাস্ট একটা ইলেকশন করবে লোক দেখানো, সেখানে বিএনপি কে বসিয়ে দেওয়ার একটা, যদি এই কথাগুলো আমাদের সোর্সের যে তথ্যগুলো সেগুলো যদি সত্যি হয়ে থাকে, আর এগুলো যদি সত্যি না হয়ে থাকে, তারপরেও এই আলোচনাতে যে ফেব্রুয়ারি ইস্যুটা এসেছে
সেটাও একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করে, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা রাজনৈতিক দল, সেখানে ব্যান করে কেউ ইলেকশন করতে চাইছে এবং জোর জবরদস্তি করে তাকে ইলেকশন করতে দেওয়া হবে না। এই পুরো ব্যাপারটা খুবই ফার্সিক্যাল, খুবই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ফেসিজমের যে ক্লাসিক এক্সাম্পল, সেটাকে আমি বলতে পারি। আমি একটু যদি একটু সম্পূর্ণ প্রশ্ন করে নিতে চাই আপনার কাছে, যেহেতু বৈঠকটি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বৈঠকের ভিতরে, কারণ তারা একান্তে অনেক কথা বলেছেন যেটি হয়তো অনেক গণমাধ্যমে আসেওনি, তো সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই বৈঠকটিতে এক ধরনের বোঝাপড়া, সমন্বয়, যে এনসিপি কে কত আসন দিবে, বিএনপি কত নিবে, এরকম কি কোনো ভাগবটারের বিষয় আছে কিনা, মানে অন্তরালের গল্পটি যদি আপনার কাছে কোনো সোর্স থাকে, তথ্য থাকে, সেটি আমি একটু জেনে নিতে চাই। এই ধরনের কোনো আলোচনা হয়নি, ওইখানে ভাগ বাটোয়ারার প্রসঙ্গটা আসেনি। ওইখানে নিজেদের ভিতরে খোঁজ খবর নেওয়া হয়েছে, প্রথমে কুশল বিনিময় হয়েছে, তারপরে দেশের চলমান অবস্থা, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে একচোট সেখানে বকাঝকা করে নেওয়া হয়েছে, তারপরে এই যে জুলাই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে সেগুলো নিয়ে একজন আরেকজনকে পিচুলকে দেওয়া হয়েছে নানান ভাবে। তারপর আপনার পরবর্তী সময় ইলেকশনের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে, বিশেষ করে এপ্রিলে রোজার সময়টা সেখানে প্রসঙ্গ এসছে যে রোজার সময় ইলেকশন হওয়াটা টাফ একটা ব্যাপার, এটা কেন হবে। ডিসেম্বরের ব্যাপারে তারা কেন ইলেকশনটা চায় সেটার ব্যাপারে বিএনপি তাদের বক্তব্য দিয়েছে এবং তারা সেটা এখনো বলেছে যে ডিসেম্বর ইলেকশন হলেও বেটার। ইউনূস এবং তার যে বাহিনী তারা বলেছে যে আসলে বিচার প্রক্রিয়াটার কথা বলেছে, সংস্কারের কথা বলেছে, যতটুকু পারা যায় তাদের দোকান গোটাতে একটু সময় লাগবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এখানে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে খলিলুর রহমান, যিনি আমেরিকান সিটিজেন ওরফে রজার রহমান, সেই রজার রহমান সেখানে দাঁড়িয়েছিল, দুদিন আগে কিন্তু বিএনপি তার পদত্যাগ চেয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেও সেখানে ছিল। ফলে বিএনপির আগের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের চাওয়া আর যার বিরুদ্ধে এই আন্দোলন বা যে দাবি সেই সেখানে উপস্থিত, দুটো ব্যাপার খুবই, এখানে অনেক কিছুই কন্ট্রাডিক্টরি। তো ওই ভাগাভাগির কথাটা হয়নি সেখানে, আসলে এই আলাপগুলো হয়েছে। এবং দর্শক একটু বলে রাখতে চাই, দর্শক হয়তো ভাববেন যে আমি কেন একজন নিজুম মজুমদার, ব্যারিস্টার নিজুম মজুমদারকে নিয়ে অনুষ্ঠান করছি, বিএনপির আরেকজন থাকার কথা ছিল, সামহাও তিনি জয়েন করেননি। তিনি পেলে হয়তো তাদের বক্তব্যটিও আমরা নিতে পারতাম, কারণ টক শো মানে হচ্ছে দুই পক্ষের মতামত গুলো নিয়ে, যেটি আমি সবসময় চেষ্টা করি। আমি এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, যেমন আমার অনেক দর্শকই একটু আপনার কাছে যেমন উইয়ার্ড লেগেছে, আরেকটি বিষয় আমাদের কাছে একটু খটকা লেগেছে, তারেক রহমান দেশে যেতে পারছেন না, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এসে লন্ডনে এসে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, মানে এটি কেমন হলো? এবং এটি নিয়ে প্রশ্নও করা হয়েছিল যে তারেক রহমান দেশের, তারপরে আমির খসরু সাহেব যদিও বলেছেন তিনি যে কোনো সময় যেতে পারেন, সময় মতো তিনি যাবেন দেশে, এরকম একটি উত্তর দিয়েছেন। আপনার কাছে কি উত্তর? তারেক রহমান একটা দীর্ঘদিন ধরেই সময় মতো যাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে তিনি 2008 সালে ইংল্যান্ডে আসেন চিকিৎসার জন্য এবং সিন্স দেন তিনি সেখানেই আছেন এবং আস্তে আস্তে তিনি তার যে রাজনৈতিক দলটি আছে সেটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং রাজনৈতিক কর্মকাণ্ড তিনি অন্য দেশের মাটি থেকেই আপনার চালু রাখেন। তারেক রহমান দেশে কেন আসছেন না সেটা নিয়ে দু ধরনের বক্তব্য আছে। প্রথম বক্তব্যটা সারফেসের বক্তব্য, যেটা আপনি মাত্র বললেন যে তিনি আসবেন, আর একটু প্রস্তুত হয়ে আসবেন, নানান ধরনের ব্যাপার। আন্ডার দ্য সারফেস বেশ কিছু কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে তার বেশ কিছু ক্লিয়ারেন্স প্রয়োজন, নানামুখী ক্লিয়ারেন্স। আমার মনে হয়, আমি জানি না, আমি সাধারণত খুবই ওপেনলি বলি, তারপর মনে হয় যে এই পার্টিকুলার ব্যাপারে আমি খুব একটা বেশি মুখ না খুললেও বাংলাদেশে আসলে এক ধরনের কথা রয়েছে যে তার সিকিউরিটি নিয়ে কিছু কনসার্ন আছে, এই ব্যাপারটি তার কাছের মানুষজনদের কাছে শোনা। এছাড়াও আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকেও আমি ব্যাপারটা জানি। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার তরফ থেকে তারেক রহমানের ব্যাপারে একটা বিগ নো আছে। আমেরিকা ছাড়াও আরো কয়েকটি দেশের পক্ষ থেকে তার ব্যাপারে নো রয়েছে। তারেক রহমানের এর ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু দেশ তাকে তাদের দেশের জন্য খুবই সিকিউরিটি থ্রেট মনে করে এর আগেও সেই সব দেশে তিনি নানান ধরনের পরিকল্পনা করেছিলেন এবং তারা এখনো সেই অপরাধগুলোকে ক্ষমা করতে পারেনি এবং তাকে নিয়ে সিরিয়াস কনসার্ন সেই সব দেশগুলোর আছে। এখানে একটি দেশ নয়, আপনি ধরে নিতে পারেন কয়েকটি দেশ এখানে রয়েছে। আমি ঠিক জানি না যে
এই ক্রেডিবল থ্রেড গুলো আসলে ঠিক কি ধরনের সিকিউরিটি কনসার্ন মনে করা হতে পারে। তবে এই ব্যাপারগুলো যে এখানে রয়েছে এবং এই ক্লিয়ারেন্স গুলো না হলে তিনি আসতে পারবেন না। এই ক্লিয়ারেন্স গুলো তার প্রয়োজন এবং সিরিয়াসলি প্রয়োজন। আমি যে জিনিসটা বুঝি যে তারেক রহমানের নিজেরও বেশ কিছু গোয়েন্দা সংস্থা, বেশ কিছু দেশের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে নিয়মিত, এবং এটা আমি নিশ্চিত এই ব্যাপারে। কেমন এটা দীর্ঘ সময় ধরেই রয়েছে, তার সাথে আলোচনার মধ্যে রয়েছে। তো আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমান দেশে যাবেন এইসব ক্লিয়ারেন্স গুলো করে। তবে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তার মামলাগুলোকে ঠিক যে পদ্ধতিতে অব্যাহতি দেওয়া হলো, খারিজ করে দেওয়া হলো, এটি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের আইনি ইতিহাসে। এর থেকে মানে কালো অধ্যায়, কালো নজির আমার মনে হয়। কারণ বিশেষ করে 21 আগস্টের গ্রেনেড হামলাতে তার সম্পৃক্ততা নিয়ে আমার মনে হয়, যদিও এটা আইন আদালতের ব্যাপার, আমি আইন আদালতেই বলছি, একদম নিম্ন আদালতের রায়টা যদি কেউ পড়েন তাহলে বুঝবেন যে এটা আসলে খুবই ভিভিড, আপনি দেখতে পান আর কি, যখন আপনি আলোচনাটা করবেন আপনি দেখতে পাবেন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অশনি সংকেত যে এই ধরনের একটা হামলার পরেও যে মানুষটাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে দি কালচার অফ ইম্পিউনিটি, যেটাকে আমি বলি, বিচারহীনতার যেই সংস্কৃতি, সেটা জারি রইল। এবং আজকের এই ইউনুসের এই বৈঠকের মাধ্যমে স্টেট পাওয়ার, যদিও আমি ইউনুসকে একটি দখলদার বাহিনী, টোকাই সর্দার বলে অভিহিত করি, তারপর সে যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করেছে, আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এই পুরো প্রক্রিয়াকে, অর্থাৎ যে বিচারহীনতার কালচার যেটাকে আছে, সেটিকে এক ধরনের সাংবিধানিক বৈধতা দেওয়া হলো। লিটারেলি সাংবিধানিক না হলো, কনসেপচুয়ালি। যেমন আমরা দেখেছি যে 1975 সালের 15ই আগস্টের পর ইন্ডেমনিটি অধ্যাদেশের ব্যাপারটাতে কিভাবে আপনার সংসদকে ব্যবহার করে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছিল তখন। ঠিক একই ব্যাপার আমার কাছে মনে হয় যে একজন অপরাধীকে, একজন সাজাপ্রাপ্ত কয়েদি যিনি দেশে যাননি, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের যোগসাযোগ তৈরি করা হলো, এবং ভবিষ্যতে এটি নজির হয়ে থাকবে আর কি। এটা অন্য দল ভবিষ্যতে যখন এই ধরনের চর্চা করতে যাবে, তখন এই দলগুলো যারা আজকে সেটা করলেন, তাদের আসলে সেই প্রতিবাদের কোনো স্থান থাকবে না।